তাহলে আমাদের যেটা হলো ইনস্টল দ্য মেইলবক্স সার্ভার কনফিগার টাস্ক কনফিগার স্টোরেজ ফর এক্সেল সার্ভার 2019। আমি যদি বাইরে থেকে কোনো স্টোরেজ নিতে চাই আইএসকিসি ইনস্টলেটর দিয়ে সেটা আমি নিতে পারবো। ক্রিয়েট এন্ড ম্যানেজিং মেইলবক্স ডাটাবেস লক, আমরা মেইলবক্সে ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। এখন দেখেন initial mailbox server configuration task before you put the access 2019 mailbox server into the প্রোডাকশনে যদি নিতে চান এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। দেখেন সিকিউর দ্য সার্ভার, সার্ভারটা সিকিউর করতে হবে। ক্রিয়েট এন্ড কনফিগার দ্য ডাটাবেস, আপনাকে ডাটাবেস ক্রিয়েট এবং কনফিগার করতে হবে। কনফিগার হাই অ্যাভেলেবিলিটি আপনাকে করতে হবে এবং কনফিগার পাবলিক ফোল্ডার। এখন আর পাবলিক ফোল্ডার ওইভাবে ইউজ হয় না, কারণ এখন আর কনফিগার দ্য রিসিপিয়েন্ট এবং রিসিপিয়েন্টে কনফিগার করতে ইনক্লুড রিসোর্স মেইলবক্স। রিসোর্স মেইলবক্সটা হলো আমাদের অর্গানাইজেশনে তার আমাদের কি হয় যে রুম থাকে, কনফারেন্স রুম থাকে, এগুলো আপনি এক্সচেঞ্জ সার্ভারের মাধ্যমে আপনি বুকিং দিতে পারবেন, অথবা প্রজেক্টর আছে সে প্রজেক্টর গুলো বুকিং দিতে পারবে। সো এই ব্যবস্থা আছে। এবং কনফিগার দ্য অফলাইন অ্যাড্রেস বুক, এগুলো করতে পারবেন। এবং ইমপ্লিমেন্টিং আপনার অ্যান্টিভাইরাস, এগুলো আপনার লাগবে। এটা একটা এক্সচেঞ্জ সার্ভারের জন্য। এখানে কোনো কোশ্চেন আছে কিনা কারো? মানে এটা হলো এক্সচেঞ্জ সার্ভার সিকিউরিটির জন্য আপনার মিনিমাম এইগুলো রিকোয়ারমেন্ট। তাহলে পাবলিক ফোল্ডার আগে, মানে পাবলিক ফোল্ডার এখন কি ওই যে ড্যাগের জন্য ইউজ হয় না? না না, পাবলিক ফোল্ডার দরকার নাই ড্যাগের জন্য। পাবলিক ফোল্ডার হলো আপনার একটা জিনিস, আপনার যদি একটা ফোল্ডার শেয়ার করেন একটা অর্গানাইজেশনে সবাই ইউজ করতে পারবে। এখন শেয়ার পয়েন্ট চলে আসছে, তো শেয়ার পয়েন্টের জন্য পাবলিক ফোল্ডারটা উঠাই দিছে। হ্যাঁ, এখন আর চলে না, মানে ব্যাকডেটেড সলিউশন, মানে আছে কিন্তু ব্যাকডেটেড সলিউশন, কেউ আর এখন ইউজ করে না। মানে হলো কি, এটা আপনার আউটলুকের সাথে এই সিস্টেমটা আপনি ধরেন কমন কিছু মেইল আপনি দেওয়া দরকার, কমনলি কমন কোনো ডাটা রাখতে হয়। আপনি যদি কেউ পাবলিক ফোল্ডারে রেখে দেয়, চাইলে অর্গানাইজেশনের সবাই এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবে এবং ওখান থেকে ডাউনলোড। কেউ যদি একটা বড় ফাইল দরকার, শোনেন মেইল বক্সে তো একটা লিমিটেশন থাকে যে এত বেশি ফাইল দেওয়া যাবে না, তো পাবলিক ফোল্ডারে বড় ফাইল দিয়ে দিলেন, যে কেউ আপনি ওখান থেকে নিয়ে নিল। পাবলিক ফোল্ডারটা ওয়ান কাইন্ড অফ শেয়ার ফোল্ডারের মতো। জি, শেয়ার ফোল্ডারের মতো একদম কাছাকাছি। আচ্ছা, ওকে, আমি এক্সেল সার্ভারটা রেজিস্টার দিছিলাম, আমি আবার শেয়ার দিচ্ছি। আমি চাইলে স্কিমা প্রিপারেশন না চালাইও ইনস্টল দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি একদম প্রপার যা যা দরকার রিয়েল লাইফে সেইভাবে আসলে করতে। সেটা যদি আমি করতাম তাহলে আমি কি করতাম দেখাচ্ছি। তাহলে আমি যেখানে যাইতাম, এগুলো যে স্কিমে যদি না দিতাম, তাহলে যেটা করতাম এইখানে যাইতাম, তাহলে কি করতো, ওর রিকোয়ারমেন্ট যা যা লাগবে ও নিয়ে নিত এখানে। এই যে সেটআপ, সেটআপ ফাইল নিচে এই সেটআপ ফাইল ক্লিক হয়ে যেত। হোক স্কিমাটা, ফাইলটা কপি করুক। আচ্ছা, আমরা এর মধ্যে শেয়ারে যাই। ও এখনো ধরে রাখছে। আচ্ছা, এখন একটা রিবোর্ড দরকার, ঠিক আছে, ওর একটা রিবোর্ড দরকার। স্কিমা ফাইল দেওয়ার পরে এখন ওর একটা কি লাগবে, ও রিবোর্ড চাইছে, ঠিক আছে। সে একটা রিবোর্ড চাইছে, তাহলে আমি রিবোর্ড দিয়ে দিলাম। এক্সেল সার্ভারটা আমার একটা রিবোর্ড চাইছে, রিবোর্ড দিয়ে দিলাম। এক্সেল সার্ভার আমি এডি দিয়েছিলাম কিছু আগে, আমি এখন এক্সেল সার্ভারটা রিবোর্ড দিয়ে দিচ্ছি। এক্সেল সার্ভার অনেকবার রিবোর্ড দিতে হয়।
আচ্ছা দেখেন এরপরে যে অপশনটা স্টপ শেয়ার। আচ্ছা ওকে, দেখেন এটা এখানে যেটা হলো যে আপনাদের কারো অভিজ্ঞতা আছে কিনা স্যান ইউজ করা। যদি কার হার্ডওয়্যার স্যান অথবা ভার্চুয়াল স্যান থাকে, সেই অন্য জায়গা থেকে যদি স্টোরেজ আপনি কানেক্ট করতে চান, তখন আসলে আমরা আইএসকিজি ইনিশিয়েটর দিয়ে কানেক্ট করি। ঠিক আছে, লোন করার অভিজ্ঞতা আছে, ওই যে আপনার বুঝি নাই। লার্ন করার অভিজ্ঞতা আছে। ওই তো লান যখন ক্রিয়েট করবেন তখন সেই লান গুলো তো কানেক্ট করতে হয়, কানেক্ট করতে হয় আইএসকিজি ইনিশিয়েটর দিয়ে। ঠিক আছে, এটা যে স্টোরেজের জন্য, এটা হলো স্টোরেজের জন্য, এক্সচেঞ্জ সার্ভারের বাইরে থেকে স্টোরেজ যদি নিতে চান। এরপরে যে এক ভাই বলছে যে কমান্ডে কাজ করা যায় কিনা। যদি আপনি কোনো ডাটাবেস নতুন ক্রিয়েট করতে চান, তাহলে নিউ ডাটাবেসের নাম, তাহলে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। নিউ মানে ডাটাবেস ক্রিয়েট করার কমান্ড, গেট মানে দেখার কমান্ড, ঠিক আছে, সেট মানে সেট করা, মুভ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা। তাহলে আপনারা সেট আর নিউ কমান্ড দিতে হলে এক্সচেঞ্জে ভাইবা দিতে হবে। গেট কমান্ড দিতে পারেন, কিন্তু সেট নিউ কমান্ড দিতে হলে একটু এক্সপার্ট না হলে দিবেন না। আরএনডি তে দিতে পারেন। সো এই যেটা হলো আপনাদেরকে বললাম। আচ্ছা, আমার প্রথম স্লাইডটা শেষ, দেখি আমার এক্সেল সার্ভার আসলো কিনা। আমার তো আমার মনে হচ্ছে যে স্কিমা প্রিপারেশন বা এগুলো তো আসলে আপনারা বুঝে গেছেন যে কিভাবে চালাইতে হয়। আমি এক্সেসটা এখন ইনস্টল দিয়ে দেবো সরাসরি। যা যা লাগবে ও নিয়ে নেবে। শেয়ার দেখতে পাচ্ছেন, আমি সেটা রান করে দিলাম। আসুন, দেখেন দেখেন এই যে কানেক্ট টু দা ইন্টারনেট, চেক দা আপডেট। যদি তার কোনো আপডেট লাগে সে চেক করে ইন্টারনেট থেকে নিয়ে নেবে। নো ফাউন্ড আপডেট, কোনো আপডেট নাই। হ্যাঁ, কেউ কিছু বলছেন? আমি আপনাকে একটা অ্যাটাচমেন্ট পাঠাইছি, হ্যাঁ টেকনোমার্কস, আপনি একটু আলাপ করবো আপনার সাথে এখন। আচ্ছা আচ্ছা, আমি দেখবো না, আমি এটা ইনস্টল দিয়ে দিই, তারপর দেখি। ওই যে তারপর দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এখন আমি অ্যাটাচমেন্টটা একটু দেখি। আমি আমার ডেস্কটপে রাখলাম। রোড, কোন ভাইটা জানি কোশ্চেন করছেন? আমরা 500 এরো, হ্যাঁ রাব্বি বলতেছিলাম। হ্যাঁ বলেন। এই এরোটা
ডিটেলসটা যদি একটু বলেন যে ঘটনা কি কি কারণে এরকম হয় বা এর আসল বিষয় কি। শুনেন, 500 ইরোরটা একটা ক্রিটিক্যাল ইরোর, বুঝতে পারছেন? আবার এটা কোনো ইরোরই না। 500 ইরোর ক্ষেত্রে অনেকগুলো কিছু মাথায় রাখতে হয়। 500 এর প্রথম চিন্তা করতে হয় আপনার, আচ্ছা এটা তো আউটলুকের 500 ইরোর, তাই না? হ্যাঁ হ্যাঁ এই 500 ইরোর মানে হলো আপনার একই ব্রাউজার দিয়ে অনেকগুলো আউটলুকে ঢুকছেন, যার কারণে আপনি ক্লিয়ার ক্যাশ করলে এটা সলভ হয়ে যাবে। ক্যাশ এটা বুঝতে পারছেন? হ্যাঁ বললাম যে ক্যাশ ক্লিয়ার করলে ক্যাশ ক্লিয়ার করলে সলভ হয়ে যাবে, বা নতুন ব্রাউজার দিয়ে ওপেন করলে সলভ হয়ে যাবে, এটা হলো সেটা। তার মানে এটা ডিএনএস রিলেটেড ইস্যু। বা একই ব্রাউজার দিয়ে অনেকগুলো আউটলুকে অ্যাকাউন্ট করছেন শীঘ্রই, অথবা করছেন, সেই ক্যাশগুলো ধরে রাখছে। এটার সলিউশন এটা। এখন ঘটনা হচ্ছে এটা তো হচ্ছে আমার ওয়েব থেকে স্ক্রিনশটটা নেওয়া, তো আউটলুক ক্লায়েন্টে যেটা হচ্ছে সেখানে সে ডিসকানেক্টেড দেখাচ্ছে, এবং এটা গত 2 দিন ধরে খুবই খারাপ অবস্থায় আছে। এটা নিয়ে আমার একটা সার্ভিস আছে আপনার ও আইডেন্টিটি। আচ্ছা, এক্সচেঞ্জে আপনি হ্যাঁ এটা আনছেন হলো যে আসলে আপনার ওখানে 500 ইউরো দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ 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 রিয়েল লাইফে দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কারণ যেহেতু এক্সচেঞ্জ কাজ করতেছে না, ডিসকানেক্ট দেখাচ্ছে, সো ওয়েব মেলতে ট্রাই করলাম, ওয়েব মেলে এসে দেখতেছি সেই এই ধরনের এরর দেখাচ্ছে আর কি। হ্যাঁ এখন রিসেন্টলি যেটা হয়েছে আমাদের অর্গানাইজেশনে, আপনার ওই আমাদের একটা সার্ভিস আছে আইডেন্টিটি সেলফ সার্ভিস। হ্যাঁ, কোনো কিছু একটা হয়েছে, মোটামুটি আমাদের অফিসের যারা আছি আমরা সবারই এই আর কি কম্পিউটার লগ ইনই করতে পারতেছি না। সামহাও তাদের লগ ইনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আপনার লগ ইন দেখা যাচ্ছে যে মাইক্রোসফটের কিছু অ্যাপ্লিকেশন কাজ করতেছে না, বিশেষ করে অফিস অ্যাপ্লিকেশন, এই এক্সচেঞ্জ, তারপর মাইক্রোসফট টিম, কন্ট্রাক্ট, এগুলো সিনক্রোনাইজ হচ্ছে না। আচ্ছা আপনার এক্সচেঞ্জ সার্ভার মোবাইল থেকেও আমরা কোনো মেইল রিসিভ করতেছি না। আপনার এই যে মেইল বক্স সার্ভার ইনস্টল করবে, এক্সচেঞ্জ সার্ভার, যদি কোনো সার্ভার রিকোয়ার্ড লাগে সেটা সে নিয়ে নেবে। কোথায় ইনস্টল হবে সেটা, অর্গানাইজেশন নেম এটা। আচ্ছা আমরা যে ডিফল্ট পার্টটাকে চেঞ্জ করে দেওয়া বেস্ট প্র্যাকটিস নাকি না না বাই না 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 না, এটা এটা যেখানে আছে এখানেই থাকাই বেস্ট, ডাটাবেস গুলো অন্য জায়গায় যাবে। ধন্যবাদ। আচ্ছা শুনেন, বলতেছিলাম ওই ভাইয়াটা আপনার সিনারিওটা বলেন। সিনারিও হচ্ছে আমাদের একটা সার্ভিস আছে যেটাকে বলা হয়েছে আইডেন্টিটি সেলফ সার্ভিস। হ্যাঁ সামহাও কেউ কোন একটা কোয়ারি চালাইছে আইডেন্টিটি সেলফ সার্ভিসে, এখান থেকে ডাটাবেস আছে অর্গানাইজেশনের, মোটামুটি সমস্ত ডাটাবেস আমাদের করাপ্টেড হয়ে গেছে। এই করাপ্টেড কারণে দেখা গেছে প্রত্যেকের যাদের আমাদের তো আমাদের প্রত্যেকের তো কন্ট্রাক্ট সিস, সো কন্ট্রাক্ট পিরিয়ড অনুযায়ী আমাদের অ্যাকাউন্ট রেডি করা, তো ওই কন্ট্রাক্টের ওই যে তাদের যে লাস্ট কন্ট্রাক্ট পিরিয়ড তার আগের সেটা রিসেট হয়ে গেছে। এর কারণে কেউ মনে হয় রিস্টার্ট দিতে পারছি না, লগইন করার কারণে যেটা হচ্ছে পরবর্তীতে তাদেরকে কন্ট্রাক্ট এক্সটেনশন করে দিয়ে আমরা ঠিক করে দিলাম যে না ঠিক আছে লগইন করতে পারবে। হ্যাঁ করার পর যেটা হচ্ছে যে মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন কাজ করতেছে না, এর ভিতরে কি আছে আপনার এক্সচেঞ্জ সার্ভার কাজ করতেছে না, যে এররটা এটা দেখাচ্ছে, আপনার ওই মাইক্রোসফট টিম কানেক্ট হচ্ছে না, সেই সাথে OneDrive সিনক্রোনাইজ হচ্ছে না। এখন এক্সচেঞ্জ কি আপনার কি হাইব্রিড করা? সরি আপনার কি এক্সচেঞ্জ সার্ভার হাইব্রিড করা ওখানে? সম্ভবত হাইব্রিড করা, কারণ এটা তো আমাদের আসলে মালয়েশিয়াতে হোস্ট করা, এই জন্য আর কি ডিটেলস বলতে পারবো না। মনে হয় হাইব্রিড করা, যেহেতু টিমস OneDrive ইউজ করে, হাইব্রিড করা সম্ভবত। ঠিক আছে, আচ্ছা আপনার ওখানে হাইব্রিড করা। এখন আপনার কি ট্রাবল শুটিং এর দায়িত্বে পড়ছে, না আপনি ওই দায়িত্বে নাই? না ট্রাবল শুটিং এর দায়িত্ব কেন, এটা আমার অ্যাক্সেস নাই তো, কিন্তু কমপ্লেন যা আছে আমার অফিসের যা মোটামুটি কমপ্লেন সব আমার কাছেই আসতেছে। এখন এই কমপ্লেন গুলাকে দেখা যাচ্ছে যে কিছু কনসোলিডেট করে আমরা ডাটাবেস আপডেট করে তাদের মানে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিচ্ছি, তারা এটার ব্যবস্থা নিবে। কিন্তু লাস্ট 2 ডেজ ধরে কেউ কোনো ধরনের কোনো আমরা ইমেল অ্যাক্সেস করতে পারতেছি না, কোনো ধরনের কোনো সার্ভিস ইউজ করতে পারতেছি না, কোনো মিটিং সিটিং এ বসতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। এখন এই 500 ইউরো
আসলে অনেকগুলো কারণে হয়, এখন আমি সেই কারণগুলো বলতে পারি। ডিএনএস এর কারণে হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আপনার আচ্ছা ওকে, অনেকগুলো কারণে হয়। আপনি যদি চাই আপনারে অনেকগুলো কারণে আমি সেটা বলে দিতে পারি, কিন্তু কোশ্চেন হলো যে এটা ধরে ধরে আসলে না দেখলে বোঝা যায় না, বুঝতে পারছেন? এই হলো ব্যাপার, অনেকগুলো কারণে হয় 500 অনেকগুলো কারণে। মূলত প্রথমত ডিএনএসটা দেখতে হয়, ডিএনএস প্রপার। ডাটাবেস যদি আননোন হয়ে যায় তাহলেও হয়। কেমন? আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যে ওই ডাটাবেসে কোনো কিছু একটা হয়েছে, যেটা আমাদের এই যে আইডেন্টিটি সেলফ সার্ভিস ডেটা, এবং প্রত্যেকের যে আমাদেরকে ওই E3 E1 লাইসেন্স ইয়ে করা, কেন যেন মনে হচ্ছে যে E3 লাইসেন্সটা রিভোক হয়ে গেছে। বুঝতে পারছি না, ডাটাবেস করাপ্টেড হয়। লাস্ট আমি একটা এক্সাম্পল করি একটা ব্যাংকের, সেটা আপনাকে শেয়ার করলে বুঝতে পারবেন। যদি নাম বলবো না ব্যাংকের, সেটা হলো ওর 2টা এক্সেল সার্ভার ছিল, একটা এক্সেল সার্ভার কোনো কারণে ডিস্ট্রয় মানে ডিজাস্টার হয়ে নষ্ট হয়ে গেছে। এখন ড্যাক আছে, কিন্তু ড্যাক থাকার পরেও তার ড্যাক থাকার পরেও তার হচ্ছে না আপনার ওই সেকেন্ড। এখন একটা রিবুট লাগবে, আমি এক্সেসটা রিবুট দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, ওই কিছুক্ষণ আগে যে ইরোরটা আসছিল, ওই সেম ইরোরটা আমিও ফেস করতেছিলাম। এটা একটু প্রবলেমটা বলবেন কি কারণে এই ইরোরটা আসতেছিল? কোনটা? ওই যে কি যে আমাদের যে আপনি গ্রাফিক্যাল মোডে ইনস্টল দিতে যাচ্ছিলেন, তখন একটা ইরোর আসতেছিল, দেখলেন ওই ইরোর গুলা কি কি বলছে? হ্যাঁ, একটু ওই ইরোরটা মানে কি কি ইয়ার কারণে আসতেছে একটু বলবেন, মানে ইরোরটা? আচ্ছা। যেহেতু ফাংশনাল লেভেল রাইজ করা হয়েছে, মনে হয় এটা কি রেস্টার্ট করতে হবে? না, ব্যাপারটা ওখানে না, আপনাকে বলছি। এটা হলো আপনার এক্সেল সার্ভার রেজিস্টার ইনস্টল করছিল, কিছু প্রিরিকুইজিট থাকে। প্রথম হলো স্কিমা প্রিপারেশন, ডোমেন প্রিপারেশন, এগুলো লাগে, অর্গানাইজেশন প্রিপারেশন গুলো লাগে। এখন আমার ওরা 3টা রিজন আমাকে দেখাইছে। একটা হলো তোমার রিবুট রেকর্ড, সেকেন্ড হলো মাস্ট বি তোমার এক্সেল সার্ভার 2012 R2 আপগ্রেড করতে হবে। সেকেন্ড রিজন বলছে যে তুমি এডি প্রিপারেশনটা বাইপাস করছো, বুঝতে পারছেন? এটা হলো 3টা রিজন। এখন রিবুটটাই আসলে মানে এডি প্রিপারেশনটা দিতে হবে এবং রিবুটটাও দিতে হবে, কথা বুঝতে পারছেন? 2টাই মেজর। আর আপগ্রেড তো করছি, সে এখনো আপগ্রেডটা ধরে রাখে না। আপনি কি বাসায় ট্রাই করছিলেন ইনস্টল করতে? জি, আমি ট্রাই করছি। মানে প্রিপারেশন গুলো ফুল কমপ্লিট ছিল আমার এই যে রিকুইজিশন যেগুলো ছিল সেগুলো সব 100% ওকে ছিল। ওকে যাওয়ার পরে তারপরে যখন আমি এক্সচেঞ্জ ইনস্টল করতেছিলাম, এক্সচেঞ্জ ইনস্টল কমান্ডটা দিছিলাম, তখন জায়গাটা আমাকে ওই এরর গুলো দিচ্ছিল কিছু। আমি একটা আমাদের ফেসবুক পেজে আমি একটা ইয়া দিছিলাম আপনাকে দেখার জন্য। ও, আপনি সাকসেসফুলি ইনস্টল হয় না ওটা? না, ওটা সাকসেসফুলি ইনস্টল হয় নাই। আচ্ছা, দেখব। আমি 2013 করছি, 2013 আবার নিছে, 2019 আমি করতে পারতেছিলাম না। আমি আবার 2013টা ওই সেম ওয়েতে করতেছিলাম, আপনারা যেভাবে দেখাইছিলেন আপনি ওইভাবেই করছি। বাট 2013 আমি করতে পারতেছি, বাট 19টা আমার যা প্রবলেম ছিল। বুঝতে পারছি। সমস্যা নাই, দেখবেন আজকে আমাদের পুরো এক্সেল সার্ভার আমরা আজকে দেখে ফেলবো যে কোথায় ইয়ে আছে।
রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর না, ওটা হলো আপনি যেটা হলো যে আপনি মনে হয় 19 এ ইনস্টল করছিলেন না ওএস কি দিছিলেন? ওএস 2016 ব্যবহার করছিলাম। 16টা দিলে প্রবলেম করে, তো 19ই দিয়ে দেবেন আমার মতো। ওকে, ঠিক আছে। ঠিক আছে, এই ইনস্টলটাই একটা অভিজ্ঞতা, বুঝতে পারছেন? ইনস্টলেশনেই তো সবচেয়ে বেশি একটা সময়টা লাগে, আর হ্যাঁ, বাকিগুলো তো সেটিংস মনে হয় যতটুকু হ্যাঁ, জানি। বাকিগুলো আর একটু কাজ করে সেটিংস। শুধু সেটিংস। সেটা দিয়ে দিলাম, দেখি এবার কি হয়। এখান থেকেও দিতে পারে সেটা, সে আসতেছে। কানেক্ট, আমার ডু নট আপডেট নাই, সেটা আগেই বুঝলাম। ওদের সম্ভবত ডাটাবেজই সমস্যা হয়েছে, বুঝতে পারছেন? ব্যাংকের যেটা কথা বলতে চাও, তারপর সেকেন্ডটা দিয়ে আসলে হওয়ার কথা হচ্ছে না। পরবর্তীতে আমার ড্যাগ ভেঙে দিতে হয়েছে, ড্যাগ ভেঙে স্ট্যান্ডার্ড সার্ভার দিয়ে তারপরে ডাটাবেস মাউন্ট হয়েছে। এর আগে গ্রাফিক্যালি দেখায় মাউন্ট ডাটাবেস, কিন্তু কমান্ডে দেখি আননোন স্ট্যাটাস, কোনোভাবে হচ্ছে না, কারণ সে বলতেছে রেপ্লিকেশন সার্ভিস পাচ্ছে না। পরবর্তী আমাকে ড্যাগ ভেঙে তারপরে এক্সেল সার্ভার 2 ঘন্টা ব্যাংকের সার্ভিস ডাউন ছিল, 2 ঘন্টা পরে আমি আপ করে দিতে হয়েছে। ওর 500 ইউরো ছিল। কারণ হলো আমাদের যে একটা সমস্যা হচ্ছে, আমাদের মোবাইল গুলো তো মানে এক্সচেঞ্জ কানেক্ট হচ্ছে না। বুঝতে পারছি, দেখাচ্ছে যে কি বলে যে কুড নট ভেরিফাই অ্যাকাউন্ট, চেক ইউর অ্যাকাউন্ট এন্ড এক্সচেঞ্জ সার্ভার ইনফরমেশন দেন ট্রাই अगेन। বুঝতে পারছি। আর মনের দিক থেকে আপনারা যেহেতু এক্সচেঞ্জ সার্ভার যারা ব্যাকএন্ডে যারা ম্যানেজ করে, মানে যারা ভেন্ডর রিয়েলি তারা জানে, বুঝতে পারছেন? তাদের কাজ করতে করতে এমন একটা জায়গায় চলে যায়, মানে মানে আমরা যারা ভেন্ডরে থাকি দেখবে মানে সপ্তাহে 2-1টা ফাপড়ে থাকতেই হয়। মানে এটা বলা উচিত না যে আপনার হাই প্রেসার হয়। কারণ হলো এই যে দেখেন আপনার একটা রেজিস্টার চলতেছে, যারা এটা ম্যানেজ করতেছে তারা বুঝতেছে যে দিন রাতে একাকার হয়ে যাচ্ছে। শুধু এই ইস্যুটার কারণে আমি আজকে ঢাকা যেতে পারতেছি না। এখন কালকের ভিতর যদি রিজলভ হয়, কালকে রাতে তাহলে ঢাকা যাবো। বুঝতে পারছেন? মানে এটা আমরা যারা ভেন্ডরে আছি তাদের আসলে দেখা যাচ্ছে সপ্তাহে 2-1টা সার্ভিস এরকম ডাউন হয়। আর এক্সচেঞ্জ এক্সপার্ট বা কাজ করার ভেন্ডরে যারা চাকরি করে তাদের অফিসের পাশাপাশি বাসা নিয়ে রাখা উচিত। আর ভালোই বলছেন, এটা ঠিক বলছেন। মানে আমি আগে তো কর্পোরেটে জব করতাম, কাজ শেখার জন্য ভেন্ডরে আসছি। কিন্তু এসে হিউজ পরিমাণ কাজ শিখছি, এতে কোনো সন্দেহ আমরা কি ওই যে ওখানে মেইল বক্সের ওখানে বাকি 2টা টিক দিব না? না, ওটা হয় না, ওটা পরে। ওটা যদি করতে হয়, হ্যাঁ ওটা চাইলে ম্যানেজমেন্ট টুলটা দিতে পারতাম, এসটা এমনি হাইড হয়ে থাকতো। মানে এট এ টাইম আপনি এজ দিতে পারবেন না এবং মেল বক্স দুইটাই দিতে পারবেন না, আপনাকে এজ একটা আলাদাভাবে করতে হবে এবং মেল বক্স আলাদাভাবে করতে হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ,
আচ্ছা ওকে তো আপ হয়েছে এখানে কেন সে বলতেছে তোমার আপ হয় না 16 চলে আসছে সে এখনো বলতেছে যে আসে নাই সে আমার এখনো বলতেছে এক্সচেঞ্জ সার্ভার যে মেশিনটাতে ইনস্টল হচ্ছে সেটা কি মেম্বার সার্ভার হিসেবে এডিতে জয়েন করাইতে হবে না? সেটা তো করাই আছে করা আছে। আচ্ছা হ্যাঁ না হয়তো যাইতোই না ওগুলো তো করাই আছে দাঁড়ান স্কিমা প্রিপারেশনটা একটু আবার চালায় আচ্ছা আচ্ছা স্কিমা প্রিপারেশনটা আবার একটু চালাই নিলাম লাইসেন্স স্টেজ পড়ছিল একটা এক্সেস সার্ভার ইনস্টলেশনটা একটা আচ্ছা এখন যেটা হলো যে আপনার যেহেতু মেইনটেনেন্সের জায়গা মানে ওখানে নাই তাহলে তার কিছু করারও নাই আপনার ওখান থেকে না সারা পর্যন্ত ডাটাবেস বা একবার হয়ে গেলে এক্সেস সার্ভার যদি আপনার ঠিকঠাক মেইনটেনেন্স করা হয় আপনার 3-4 বছর 5 বছর হাত দেওয়া লাগে না লাস্ট 3 বছরে 2বার র্যানসমওয়্যার অ্যাটাক হইছে ভাইয়া হ্যাঁ সব গেছে লাস্ট 3 বছরে 2017 এ একবার 2020 তে একবার 2020 টা রিকভারি হইছে কোন রকম ভাবে হ্যাঁ অ্যান্টিভাইরাস কোনটা ইউজ করবে আচ্ছা দাঁড়ান 1 মিনিট আমার সার্ভারে সফটওয়্যার আছে এটা আমি একটু আনইনস্টল করে দিচ্ছি আমার আমি ও যে 12 ঠিক ছিল না ও এখনো বলে যে তার কাছে আপডেট যায় নাই ও পাগল নাকি মনে হয় যে নতুন ব্রিজ টিজ করতে হলে যে খাসি টাসি কাটে না হ্যাঁ ওইরকম আপনি অ্যাক্সেস দিতে হলে এরকম একটা খাসি মাসি কাটতে না সেটাই মানে মোটামুটি সেটাই করতে হয় এক্সেস সার্ভার আমি এগুলো একটু আনইনস্টল করে দিচ্ছি যেটা হয় আমরা প্রথমত এক্সেস ইনস্টল করে রাখি ঠিক আছে না তাহলে তো বিউটিটাই থাকলো না বুঝছেন করে রাখি তারপরে হলো যে এদিকে কনফিগারেশন দেখানোর পরে পরবর্তীতে আসলে আমরা ওদিকে যাই বুঝতে পারছেন আচ্ছা এটা কেন যাই কারণ হলো এই ক্লাসে বসে আসলে ট্রাবল শুটিং করার সময় থাকে না কারণ ক্লাসে বসে ট্রাবল শুটিং করলে সবাই বসে থাকে না ইউটিউবের টিউটোরিয়াল দেখলে মনে হয় খুব সহজ দুমদুম ইনস্টল হয়ে যায় হ্যাঁ তবে দিতে গেলে খুব ঝামেলা হ্যাঁ এটা আসলে এইটাই তো আসলে এক্সচেঞ্জে আপনারা এত টাকা দিয়ে নিবেন এত বড় বড় ইঞ্জিনিয়ার হওয়া যায় এক্সেল সার্ভার করে কেন হবে বলেন না হ্যাঁ বুঝতে পারছেন
আমি ওই এডিতে কিছু সফটওয়্যার ছিল ওগুলো একটু আনইনস্টল করে দিচ্ছি। হ্যালো, তুমি খাও না। আচ্ছা, আমি এডিতে একটু এইগুলো একটু চালাই দিচ্ছি। আর দিও না শোনা, তুমি খাও না, তোমার আচ্ছা, ভাইয়া আমরা যে এই স্কিমা বলেন। প্রিপেয়ার এর যে কমান্ডটা চালাচ্ছি এটা আমরা যে এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট শেলে চালাই না না না। আচ্ছা, এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট শ্যালে চালাচ্ছি না, এটা ইসি চালাইতে হয়, কমান্ড মোডে। কোন মোডে চালাইতে হয় ওটা এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট শ্যালেও চালানো যায়। দেখি আপনি বলছেন, আমি এডিতে একটু চালাইনি। বুঝতে পারছি, ভালো বলছেন। এক্সেস ম্যানেজমেন্ট শ্যালে এক্সেস ম্যানেজমেন্ট শেল না, ওই আপনার পাওয়ার শেল তাই তো? এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট শেলে একবার ট্রাই করতে পারি না। এক্সেস ম্যানেজমেন্ট শেল তো এক্সেস ইনস্টল না করার আগে আসবে না। আচ্ছা ওকে, দেখেন 1 মিনিট একটু ট্রাবল শুটিংটা করে ফেলি। এক্সেস ম্যানেজমেন্ট শেল আপনার আসবে হলো ইর পরে, এক্সচেঞ্জে ইনস্টল করার পরে। জি ভাই, বুঝতে পারছি। ইনস্টল পরে, এর আগে আসবে না। এক্সিটে সে এখানে খুঁজে পাচ্ছে না। আচ্ছা ওকে, তারপর আমরা এক্সিটা এক্সি ভাই উইন্ডোজ আপডেটটা একটু চেক করে দেখবেন কোনো আপডেট আছে কিনা।
না পারে। মোটামুটি ডাউনলোড ছাড়া তো আমাদের এত লাগে না। আর না পানি কম প্রচুর এখন না ব্লুটুথে পানি খাইতে পারবো।
আমি বলি কি এডিটা কি ফেলে দিয়ে আবার একটু করে, আজকে যেহেতু পরে ট্রাভেল শুটিং গুলি আমরা একটু পরে শিখি, ফরেস্ট লেভেল চেঞ্জ করা। ভাই একটু কমেন্টটা শেয়ার করে রাখেন একটু আমাদেরকে।
মামুন ভাই মাইক্রোফোন কি অফ? আচ্ছা আমি কথা বল, হ্যাঁ হ্যাঁ আমি তো কথা বলতেছি, আপনারা শুনতেছেন কিনা আমি বলে। আচ্ছা শুনেন, এখন যেটা হলো যে আমাদের কোন জায়গাটায় সমস্যা ছিল বুঝতে পারছেন কিনা? ফরেস্ট লেভেলটা আপডেট হয়নি, ফরেস্ট লেভেলটা আপডেট হয় নাই, যেটা আমরা আপডেট করলাম। কিন্তু একটা ভালো জিনিস আপনারা শিখলেন, এটা আমিও শিখলাম, যে ওই ব্যাকএন্ডে আমরা উপর থেকে আপডেট করলেও হয় না, কমান্ডে আবার মোডটা চেঞ্জ করতে হয়। দেখছেন? তাহলে গ্রাফিক্যালে না করে কমান্ড লাইনে করলেই ভালো প্রথম থেকে। ভালো হইতো। দেখছেন আমরা কয়েকবার ইও দিয়েছি, কি বলবো, যে আপনার রেজিস্টারও দিয়েছি, সে কিন্তু নেয় নাই। পরবর্তীতে আমি আপনাদের কমান্ডটা শেয়ার করেছি যে কিভাবে আসলে ফরেস্ট ফাংশনাল মোড গুলো দেখা যায়, সে কমান্ড দিয়েছি, এবং দেখেন এবার কিন্তু সে নিয়ে নিচ্ছে। ভাই ওই কমান্ড গুলো কি অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে চালাইছেন? ওই কমান্ড গুলো আমি অ্যাক্টিভ ডিরেক্টরিতে চালাইছি। এখানে কনফিউজড হয়ে যাচ্ছিলাম কোনটা স্ক্রিন অ্যাক্টিভ ডিরেক্টরি কোনটা এক্সচেঞ্জ। না শুনেন, এই ফরেস্টের মুডটা এটা তো এডির কাজ, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এডিতে চালাইছি, এডিতে আপ করছি, এরপরে আমি দুই জায়গায় কমান্ডটা দিয়ে দেখছি, বুঝতে পারছেন, যে আসলে ওইটায় আপ করছি সেটা এটায় আসছে কিনা। ভাই সব ভালো হয় যদি ফুল স্টেপস গুলো কোন একটা ফাইলে আমাদের সাথে শেয়ার করলে খুব ভালো হয়। না না না, এটার আপনাদের প্রিরিকুইজিটের করার পর কি করবে, একটা আমি ডকুমেন্ট বানাই আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আমি কিছু করছি, বাকিটা করে দিব। দেখেন এখন কি সুন্দর হয়ে যাচ্ছে, ভালো হয়েছে, ভালো হয়েছে একটা জিনিস, যে এটা একটা নতুন মামুন ভাই আপনার মাইক্রোফোন মনে হয় আবার অফ। আচ্ছা আপনার ওই আপনার যেটা হলো যে এখন দেখছেন আমাদের পার্সেন্টেজ বেড়ে গেছে, আশা করি আমাদের এখন হয়ে যাবে, আর কোনো ডিপেন্ডেন্সি নাই। এখন খালি কমন গুলো দেওয়া। আচ্ছা আপনাদের আইএসওটা আমি ওই ড্রাইভ আমি আইএসওটা শেয়ার করে আপনার ইসে দিয়ে দেবো আমি 19 আসাদের কাছে কি আইএসও আছে আপনার কাছে? আচ্ছা জি ভাই আমার কাছে আছে, আমি যখন ইচ্ছা নামাইতে পারবো ভাই আমার কাছে। আচ্ছা আইএসওটা আপনি গুগল ড্রাইভে শেয়ার করে আপনি ওই যে ফেসবুকের লিংক আছে না, জি ভাই, আবার কি দিয়েন না। আচ্ছা আচ্ছা সমস্যা না, আমি জাস্ট আইএসওটা ডাউনলোড করে গুগলে শেয়ার করে দেব। এই তো বাসায় আর বলেন না, আসছে 4টে বাজে বাসায় এসে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে খুবই টায়ার্ড, পরে সেই বসছি 5টার দিকে কাজ। নরমাল যেটা 180 দিন ইউজ করা যায় তাই না? হ্যাঁ 180 দিন। আর আপনার এমসিটি হয়েছেন না রিশাদ ভাই? হ্যাঁ আপনি এমসিটি হয়ে গেছেন না? না না না, আমি পরীক্ষাটা না দিলে পরে তো এমসিটি হতে পারবো না। না আপনি পরীক্ষাটা দিয়ে দেন, এটা আর করি না, কেমন? হ্যাঁ হ্যাঁ, আমার পরীক্ষা তো ডেট 26 তারিখ। দিয়ে দেন, কারণ আপনাকে এমসিটিটা বানাই দিতে ইচ্ছে করতেছে, আর কত লেট। না না হ্যাঁ, ওই যে এইগুলো ক্লাউডে এইগুলো অ্যাক্সেস গুলো দরকার, প্রত্যেক মাসে যদি $200 করে পাওয়া যায় আপনি তো তাহলে তো আর আপনার ওই ইর সমস্যা হবে না, বুঝতে পারছেন কিনা? লাইসেন্সেরও লাইসেন্স পাবেন। কোন পরীক্ষাগুলি দিতে হয়? অ্যাজুর 104 ফান্ডামেন্টাল না ফান্ডামেন্টাল না, অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেশন।
কোর্স করে দিয়ে দেবেন, সিএসএল এ ব্যাচ হয়, আপনি চাইলে দিয়ে দিতে পারবেন। মামুন ইমন ভাই ভাই এখন নাকি ওই যে এমসিএসসি এক্সাম নাই? নাই এখন নাই ওটা। আপনারা আমরা মামুন এটা ভাইয়ের করে কাছে দেখবো। করতে পারেন কোর্স। মামুন ভাইয়ের ঈদ উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট আছে। আচ্ছা ভাইয়া, এইখানে একটা অর্গানাইজেশন নেম আর&ডি দিচ্ছেন আপনি, এই কমান্ডটা তো আমাকে পিভট করতে হবে তাই না? হ্যাঁ পিভট আমি আমার অর্গানাইজেশনে যা নাম দিব সেটাই এখানে শো করতে হবে, সেটাই দিতে লিখতে হবে, সেটাই লিখতে হবে। আমি দিয়ে দিচ্ছি আর&ডি দিয়ে দিচ্ছি। কারণ বাই ডিফল্ট থাকে ফার্স্ট অর্গানাইজেশন, কিন্তু আমি আসলে অর্গানাইজেশন রাখতে চাচ্ছি না, নতুন নাম দিয়ে দিলাম। দেখেন এক্সচেঞ্জ একটু ঝামেলা করলে কিন্তু একটা ভালো হয়েছে, একটু ঝামেলা না হলে শেখাও যায় না, কি বলেন? হ্যাঁ, এইটা যেমন এই ঝামেলাটা এটা আমারও হয়েছিল, এখন মনে পড়তেছে। এটা হলো কি 2000 ওই যে এটা অ্যাক্টিভ ডিরেক্টরির ক্ষেত্রে আপনি তো এক্সচেঞ্জ করতে গিয়ে এই সমস্যাটা পাইছেন। তা আমার হয়েছে যখন আমি সেকেন্ডারি ডোমেন কন্ট্রোলার বানাইতে গেলাম, মানে আমার প্রাইমারি ডোমেন কন্ট্রোল ছিল 2012, সেকেন্ডারি যখন 2019 করতে গেলাম তখন এই জিনিসটা আমার ফরেস্ট ফাংশনাল লেভেল আপ করার পরেও জিনিসটা হচ্ছিল না। পরে এই যে কমন লাইনে এই জিনিসগুলো করে ঠিক করতেছে, তাও আবার 1 বছর আগে। এখন মনে পড়তেছে আপনার এই কাজ দেখে। তো এই টুকিটাকি কাজ একবার করলে পরে সারা জীবন মনে থাকে, ভুলার কথা না। আর কিন্তু এগুলো ধরেন আজকে যে কাজ করছি এক্সচেঞ্জ ইনস্টল করতে এই কমান্ড রেয়ার লাগে, রেয়ার। এখন আপনার যদি ওই যে ফরেস্ট ফাংশনাল লেভেলটা আগের থেকেই যদি আপনার 2012 থাকতো বা 2016 থাকতো, তাহলে আর এই সমস্যা আমরা খুব ফেসই করতাম না, ফেসই করতেন না। কিন্তু ওইটা থাকার কারণে ভালো হয়েছে, একটু নলেজ বাড়ছে, কিন্তু নলেজ বাড়ছে। আর মূলত তো আসলে আমরা যারা কর্পোরেটে জব করি দরকার তো আমাদের টুকিটাকি যেগুলো আসলে যে জায়গায় থাকলে আটকা যাব এগুলোই তো দরকার, তাই কিনা? নেক্সট ফিনিশ তো আসলে এটা তো। ভাই কমান্ডটা কি শেয়ার দিবেন? কোনটা? হ্যাঁ অলরেডি ইসে দিয়ে দিয়েছি মেসেঞ্জারে, মেসেঞ্জারে দিয়ে দিছি। অবশ্য আমি ফেসবুকে নাই। আমি এখন সেটআপ চালাই দিলাম। মেসেঞ্জার দিয়ে দিছি। এখানে আমার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন খালি শুধু যে এটা কিন্তু মাইগ্রেশনের সময় আমাদের এই ফরেস্ট ফাংশনাল লেভেল গুলো করতে হয়। যখন আপনারা মাইগ্রেশন করবেন এক এডি থেকে আরেক এডি, তখন আসলে এগুলো মাথায় রাখতে হবে। সো এটা একটা খুবই ভালো কাজ হয়েছে, আমি ফরেস্ট ফাংশনাল লেভেল আগে আপ না করে রাখা। আপনাদের আর এই সমস্যাটা আর কোনোদিন পড়বেন না। একটা রিস্টার্ট চাইতে পারে সর্বোচ্চ, না হয় ইনস্টল শুরু হয়ে যাবে। ডোন্ট রিকমেন্ড সিরিজ এটা দিয়ে দিলাম, দরকার নেই, থাকবে বাই ডিফল্ট যা আছে। মেইল বক্স যে দেখছেন, মেইল বক্স দিলে এটা কিন্তু আর এটা হাইড হয়ে যায়, কেমন?
প্রিরিকুইজিট 100% হয়ে গেছে, এখন ইনস্টল। শুরু হয়ে গেছে। ভাই বলেন না। আমার যদি অনেকগুলা ডোমেইন থাকে, যেমন যে আপনি করতেছেন মেট্রোনেট একটা ডোমেইন, ঠিক আছে, রহিম আফরোজ একটা ডোমেইন, ধরেন আমি এই একটা মেল মেট্রোনেট দিয়েও মেল আইডি করতে যাচ্ছি, রহিম আফরোজ দিয়েও মেল আইডি করতে যাচ্ছি, এটা কি পসিবল? আচ্ছা, দুইটা, একটা ফরেস্টের আন্ডারে, হ্যাঁ, জি, একটা মেল সার্ভারের আইডেন্টিটি হয়, কিন্তু ডিফারেন্ট ডোমেন অ্যাকসেপ্টেড করে মেল পাস করা যাবে। কিন্তু ফরেস্ট চাইল্ডের, যদি ফরেস্ট চাইল্ড ট্রির কনসেপ্ট বলেন, তাতে একটাই মানে শুধু ফরেস্টই হবে। কিন্তু আপনি চাইলে একটা এক্সেল সার্ভারে ডিফারেন্ট নাম দিয়ে মেইল পাঠাইতে পারবেন। কোনটা চাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি এটাই চাচ্ছি। ধরেন আমার একটা মেল আইডি খুললো, যেমন mamun@metronet.com, ঠিক আছে, আপনি মেট্রোনেট জব করেন, মেট্রোনেটেরই ধরেন একটা আরেকটা প্রতিষ্ঠান রহিম আফরোজ, ঠিক আছে, তা আমি ওইখানে ধরেন জব করি, ঠিক আছে, তা আমি আমার মেল আইডি হতে যাচ্ছে যে alamin@rohimafroz.com, বাট মেল সার্ভার একটাই। হ্যাঁ, সম্ভব। এটাকে ডোমেইন করতে হয়। বাট তার মানে ভার্চুয়াল ডোমেইন এটাকে বলা হয়, অ্যাকসেপ্টেড ডোমেইন। এডিতে করতে হবে না এক্সচেঞ্জে? এডিটও করতে হয়, এক্সচেঞ্জও করতে হয়, এবং মেইল তিনটা কাজ করতে হয়। এডিতে করতে হয়, হ্যাঁ, তারপরে আচ্ছা এডি ইনস্টল হোক, যেহেতু কোশ্চেন করছেন আমি দেখাই দিচ্ছি, সেটা ভালো হয় না? হ্যাঁ, এটা মানে অনেক হয়তো যে এরকম রিকমেন্ড আসে রিয়েল লাইফে। আচ্ছা দাঁড়ান, মাল্টি ডোমেইন পার্কিং বলা হয় মনে হয়। এই এখনই দেখাচ্ছি, আপনারা দেখেন। তাহলে এটা ক্লাউডেও একই না মামুন ভাই? সলিউশনের জন্য আমরা মিনিমাম 50,000 টাকা নেই। না, কইছে বলতেছি ক্লাউডেও একই তাহলে। এই যে দেখেন, এখন যে সলিউশনটা দিচ্ছি না, এই কাজটুকু করতে আমরা 50,000 টাকা নেই, আপনাদেরকে ফ্রি দিচ্ছি এই কোশ্চেনটার উত্তর। গুগল মামা কোনো হেল্প করতে পারে না? আচ্ছা, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন এন্ড ট্রাস্টে যাবেন। আচ্ছা, আগে দেখাই যে কোশ্চেনটা কি বলছে, দেখেন। আমি দেখেন, আসো দেখেন, আমরা একটা ইউজার করলে কি হয়, ইউজার, তখন ইউজার বানাই। এখানে কোনো কিছু আছে দেখেন, শুধু মেট্রোনেট আছে না? শুধু মেট্রোনেট আছে, আর কিছু নাই। আচ্ছা, এটা মেট্রো আর&ডি, মেট্রো নেট না, মেট্রো আর&ডি। আচ্ছা, ওকে, ডোমেইন এন্ড ট্রাস্টে যাব। প্রপার্টিসে যাব, এখানে অল্টারনেট প্রিফিক্স .com alternate UPN suffix, হ্যাঁ, TRAINING training CSL.com .xyz apply, ওকে। তাহলে এইভাবে চাইলে তো আমি অনেকগুলি অ্যাড করতে পারবো, তাই না? কোনো সমস্যা নেই। এই কথাটার অর্থ কি? অল্টারনেটিভ ইউপিএন সাফিক্স মানে কি? মানে আপনার আপনার এডির মধ্যে আপনার বিভিন্ন কনসার্ন আছে যাদের মেইল ইউজ করতে চান, উদ্দেশ্যটা মানে। আচ্ছা, আমি এখনই বুঝে যাবেন। আমি দেখেন, রাইট ক্লিক, ইউজার, আগে কি ছিল দেখেন, শুধু মেট্রো ছিল না, এখন চাইলে TEST টেস্ট 2 TEST টেস্ট 2 নামে আমি একটা CSL ট্রেনিং নামে বানাইলাম।
বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। কি মজার না? তাহলে তো আমার চাইল্ডের দিন শেষ। চাইল্ডের দিন শেষ। চাইল্ডের মেইল হয় না, বুঝলেন না কথা? হ্যাঁ, আমি চাইল্ড কি করে করবো? আমি যদি এখানে আরো অধিক ডোমেইন অ্যাড করতে পারি, তাই না? তাহলে তো আমার চাইল্ডের প্যারানোর দরকার নাই। না না, দরকার নাই। ঠিক আছে, কিন্তু এখানে লগইন নেমটা হবে এরকম, দেখেন দুইটা। ইউজার চাইল্ড থাকলে কি হবে জানেন? চাইল্ডের ডোমেইনটা আসবে, আর এখানে যেহেতু টিরি ডোমেন আসছে, এই পার্থক্য লগইনের সময় লোকালি লগইন, এটি যখন ইউজাররা লগইন করবে, মেইলের লগইনের না, মেইলে লগইন এভাবেই করতে পারে। বুঝতে পারছি, মানে এডিটর কম্পিউটার লগইন করতে হলে মেট্রো আরএনডি দিয়ে /user/test2 দিয়ে লগইন করবে, ঠিক আছে? আর মেইলের ক্ষেত্রে তার সাফিক্সটা হিসেবে নিয়ে নেবে, ডোমেইনটা হিসেবে নিয়ে নেবে। ইউজারে কি দিয়ে লগইন করছে সেটা তো ইস্যু না, ওদের বললে লোকাল ইউজার দিয়ে লগইন করুক। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা ইনস্টল হোক। আচ্ছা, আমরা মনে হয় একটু 10 মিনিট ব্রেক নিতে পারি না? ঘন্টাখানেক লাগবে। ঘন্টাখানেক লাগবে। তাহলে আমরা কি কতক্ষণ ব্রেক নেবেন বলেন? মিনিমাম 15 মিনিট। 15 মিনিট। তাহলে আমরা এখন 11:22 বাজে, তাহলে আমরা 11টা কততে আসবো? আমরা 35-37 আসবো আমরা, এর মধ্যে ইনস্টল হোক। ঠিক আছে।